কহিতেছে একস্বরে চিরবিরহীর বাণী নিয়া, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। মহারাজ, কোন মহারাজ্য কোনো দিন পারে নাই তোমারে ধরিতে, সমুদ্র স্তনিত পৃথ্বী হে বিরাট তোমারে ভরিতে। নাহি পারে তাই এই ধরারে জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মৃত পাত্রের মতো যাও ফেলে। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার। জীবনে রেখে রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে, তার নিমন্ত্রণ লোকে লোকে নব নব পূর্বাচলে আলোকে আলোকে। পর্ব ৮। কয়েকদিন পরই আমার বাংলাদেশ যাত্রার দিন হলো। আইসিআরসির বদৌলতে আমার যাত্রা। ওরা আগেই সংবাদ পাঠিয়েছিল ঢাকায়, আমার ভাইয়ের কাছে। পরে আবার টেলেক্স পাঠালো নির্ধারিত ফ্লাইটের নম্বর আর সম্ভাব্য সময় জানিয়ে। প্লেনে এত দীর্ঘ সময় বসে থাকা আমার জন্য কষ্টকর, সেজন্য স্ট্রেচারের ব্যবস্থা করা হলো। মানুষের জন্য মানুষের এত দরদ, এত যত্ন, এত উৎকণ্ঠা দেখে বিস্মিত হলাম। এদের কাউকে আমি চিনি না, জীবনে আর কোনো দিন দেখাও হবে না। এরা আমাকে বাঁচালো, দিন রাত শয্যার পাশে একান্ত আপনজনের মতো সেবা, সাহস দিল। শেষ পর্যন্ত বাড়ির দরজায় ঘরের ভেতর পৌঁছে দিয়ে গেল। এয়ারপোর্টে আমার পুত্র কন্যা ভাইয়েরা উপস্থিত। আমি অসুস্থ যাত্রী বলে তারা বিমানের সিঁড়ির কাছেই হাজির ছিল। ভেবেছিলাম কাঁদব না, কিন্তু কি দারুণ এক অপরাধ বোধ আমাকে ভীষণভাবে আচ্ছন্ন করে ফেলল। মনে হলো ভারী অন্যায় করে ফেলেছি, আমার মরে যাওয়াই এর চাইতে উত্তম হতো। এখন আমি এদের সকলের জন্য দুঃখের বোঝা বয়ে আনলাম। এরা যে অনুক্ষণ আমার জন্য শেলবিদ্ধ থাকবে। শেষ পর্যন্ত আমি এদের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ালাম। কত যন্ত্রণা আমি এই বুকে লুকিয়ে রেখেছি কেউ জানে না। কাউকে এক মুহূর্তের জন্যে কষ্ট দিইনি। আর আজ আমার অদৃষ্ট। স্থির করলাম তাকাবো না কারো দিকে, চোখ বন্ধ করে রাখবো। ওরা আমার কপালে, মুখে হাত বুলালো। এই স্পর্শ আমার চেনা। আমি জীবনে এই প্রথম ওদের সামনে টুকরে কেঁদে ফেললাম। পুতুল হারিয়ে ফেলা ছোট্ট মেয়েটির মতো কেঁদে কেঁদে হয়রান হচ্ছি। কিছুতেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি না। ওরাও কোনো সান্ত্বনার বাণী উচ্চারণ করতে পারছে না। ওদের মতো শোকাহত আর কেউ নেই। তাদের কণ্ঠরুদ্ধ, ভাষা নীরব। তাদের না বলা কথার ঢেউ আমাকে আরো ব্যথিত, মথিত করছে। শেষ পর্যন্ত বাসায় এলাম। কান্নার উচ্ছ্বাস হ্রাস পেল। বড্ড দুর্বল শরীর, তাই বিশ্রাম। পরের দিন ভোরে চোখ মেলে দেখি ওরা আমার চারপাশে। ওদের হাসি মুখ দেখে আমার প্রাণ জুড়ালো। ছেলে বলল, আম্মা, কোনো চিন্তা করো না, তুমি মেডিসিন খেতে হবে আর কিছু এক্সারসাইজ করবে, তারপর তুমি একদম ঠিক হয়ে যাবে। তারপর সকলেই একে একে আমার অনুপস্থিতিতে কি ঘটনা ঘটেছে, কার কেমন কেটেছে, সব গল্প বলে গেল। তাদের আব্বা আমাকে বিমানবন্দরে রিসিভ করতে এসেছিলেন আগেরবার। আমি যথাসময়ে না পৌঁছানোর কারণে দারুণভাবে ভেঙে পড়েছিলেন। তারপর আমার জীবিত থাকার সংবাদে তিনি কিছুটা শান্ত হন। এবার তিনি বিমানবন্দরে আসেননি, আমি জানি, ধরা পড়ার ভয়ে। এরা আমাকে চট্টগ্রামে নিয়ে যাবে। ভ্রমণের ক্লান্তি দূর হলেই ওরা আমাকে নিয়ে এলো আমার বাসায়। ইলিয়াস খান অফিসেই ছিলেন। আমি ঠিক বুঝতে পারছি আমার এই অবস্থা মোকাবেলা করা তার জন্য খুবই কঠিন। সে তো শান্ত প্রকৃতির, অস্থিরতা তাকে মানায় না, তাই সে যতক্ষণ পারে লুকিয়ে থাকতে চায়। যথারীতি অফিস থেকে তার বাড়ি ফেরা হলো। আমি আমার বিছানাতেই ছিলাম। কাছে এসে বসলো, জিজ্ঞেস করলো কোথায় ব্যথা, কি কি সমস্যা। হাসি হাসি মুখে করে এসেছিল আমার কাছে, কিন্তু অঙ্গহানির দুঃসংবাদে মুখে কালো ছায়া নেমে এলো। জানি আমার এই ক্ষতি
তার বুকে কত বেশি করে বাজছে। কোনো মন্তব্য করা তার পক্ষে সম্ভব ছিল না। উঠে হাত মুখ ধুয়ে খেতে গেল। পরে এলো আমার পাশেই বিশ্রামের জন্য। প্রশ্ন রাখলাম, কেমন আছো তুমি? উত্তর দিল না। তারপর আরো যে ছোট ছোট কথাবার্তা। তারপর বললাম, আমাকে পাশের রুমে থাকতে দাও। আমার মতো একজন রোগীর ঘরে তোমার থাকা ঠিক নয়। তোমার ডিস্টার্ব হবে। কোনো উত্তর নেই এবারও। জোর করতে বলল, না, তুমি এখানেই থাকবে, অন্য কোথাও নয়। তবে আমাকে একটা সিঙ্গেল বেডের ব্যবস্থা করে দাও। সেসব পরে দেখা যাবে। পরে আমি একটি সিঙ্গেল বেড লাগিয়ে নিয়েছিলাম আমার চলাফেরার সুবিধা মতন। শহরের বড় বড় ডাক্তাররা আমাকে দেখে যান, আশ্বাস দেন সেরে উঠব বলে। শুনে আমারও ভালো লাগে, কিন্তু বিশ্বাস হয় না যেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন একের পর এক আমাকে দেখে যাচ্ছে। সবাই নয়নের সলিলে ভাসছে আমার এই করুণ অবস্থা দেখে। উল্টো আমি তাদের সান্ত্বনা দিয়ে সেরে উঠব, আবার আগের মতো হয়ে যাব। কিন্তু মনে মনে আমি ধারণা করি আমি আর কোনোদিন আগের মতো হব না। কত পঙ্গু মানুষ আমি দেখেছি, তাদের জন্য কত মমতা সহানুভূতি ছিল। শয্যা পাশে বসলেই তারা কেঁদে ফেলতেন। সেসব কথা মনে পড়ে, তাই আমি আর কাঁদি না। তাছাড়া আমার স্বামী, ছেলে মেয়ে, আমাকে কেন্দ্র করে যাদের জীবন, তাদেরকে বেদনা দূর করে রাখতে আমার ভালো লাগে না। শারীরিক অক্ষমতা সত্ত্বেও আমি মনের দিক থেকে পঙ্গু নই। তাই আমি তাদের সুখ শান্তির কোনো রকম অন্তরায় সৃষ্টি করিনি, বরং বাড়িতে একটা স্বাভাবিক আবহাওয়া বজায় রাখার চেষ্টা করেছি। আমার পৃথিবী ছোট হয়ে আসছে ক্রমশ। ঘরের ওই ছোট কোণাটিতে আবদ্ধ হয়ে পড়ছি। আমার যন্ত্রণা, আমার বেদনা যেন আমি একাই উপলব্ধি করতে চাই। তা সত্ত্বেও আমি দেখতে পাই ওরা আর আমার উপর নির্ভর করে না। যে যার কাজ ঠিকমতো করে যাচ্ছে। এমনকি ইলিয়াস খানও একটু আধটু কাজ নিজে করেন, যেটা তার অভ্যাসের মধ্যে পড়ে না। পত্রপত্রিকা পড়ে মন ভালো রাখার চেষ্টা করেও ভালো থাকতে পারছিল না। বিকেলের দিকে ইলিয়াস খান আমার পাশেই থাকেন। কোথায় আমার অশান্তি জানতে চান। পত্রপত্রিকা পাঠ করে দেশ বিদেশের দু একটা সংবাদও আমাকে শোনান, যেটা আগে কখনো কল্পনা করা যেত না। এরকম একদিন তার হাতখানি আমার হাতে রেখে বললাম, এই যে মলিয়া পর, তোমার সঙ্গে একটু অন্যরকম গল্প করি। আমি কেন বেঁচে আছি জানো? উত্তর না পেয়ে আবারও বললাম, আমার বাঁচবার কোনো প্রয়োজন ছিল না, তবুও আমি বেঁচে এসে তোমার কাছে পৌঁছালাম। তার একটা নিগূঢ় কারণ আছে। উৎসুক দৃষ্টি মেলে বলল, বেঁচে থাকারও কারণ থাকে নাকি? নিশ্চয়ই থাকে, তার প্রমাণ দিতে পারি। একটা কথা শুনলে তুমি অবাক হয়ে যাবে। তোমার মলির সঙ্গে আমার দেখা হয়েছে। দেখলাম নিবিষ্ট চিত্তে কাগজ পড়ছে। এই, তোমার জানতে ইচ্ছে করছে না মলির কথা? জিজ্ঞেস করছো না কেন? আচ্ছা, জিজ্ঞেস না করলেও চলবে। শুনে যাও আমার কথা। বাড়ি আসার 2 সপ্তাহ আগে ইভার সঙ্গে একটা বাসায় যাই। গিয়ে দেখি মলি আপা। আমার স্মৃতিতে সে এতই জীবন্ত যে তাকে চিনতে আমার একটুও সময় লাগলো না। ভীষণভাবে চমকে উঠলাম। সে অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যথাসম্ভব স্বাভাবিক থেকে তোমার মলির সঙ্গে অনেক আন্তরিকতার সঙ্গে আলাপ করলাম। অনেক আদর করলেন তিনিও। তোমার স্ত্রী বলে নয়, তার এককালের পরিচিত জন বলে। গল্পে তোমার প্রসঙ্গ আসলো। আমি থামলাম। এবারও কোনো উৎসাহ বা বিতৃষ্ণা কোনোটাই তার মধ্যে পরিলক্ষিত হলো না। তোমার মলিকে জিজ্ঞেস করলাম তার বরের কথা, মনে পড়ে কিনা। মলি আপা বলল, পড়ে, তবে জীবন বাস্তবতার ছোঁয়ায় পরিপূর্ণ। কল্পনার ঠাঁই নেই সেখানে। তাছাড়া ওর সঙ্গে বিয়ে হলে তো তাকে পালাতে হতো। আর 10 জন বাঙালি মেয়ে যা করে, সেদিক থেকে বেঁচে গেছি। আমার স্বামী আমায় খুবই যত্ন করেন, দৃষ্টি রাখেন আমার দিকে। না হলে ঘরে বাইরে এত খাটতে পারতাম না। আমি বললাম, আপনি খুব ভাগ্যবতী মলি আপা। গাছেরও খেলেন, তলারও কুড়ালেন। আমরা যারা ঝুঁকি নিতে ভয় পাই, তারা একুল ওকুল দুকুলই হারায়। মলি আপা বললেন, তোমার ওকুল না থাকতে পারে নীলা, তবে একুল নিশ্চয়ই আছে। তোমার কিছুই হারাবার কথা না। তোমার মধ্যে অজানা আছে।
তোমার এত বিদ্যা বুদ্ধি থাকতে তুমি ঘরেই থাকো, স্বামী দেবতাটিকে সেবা যত্ন করো। সুতরাং তোমার তৈলঢালা স্নিগ্ধতনু বাঙালির দেবতাটি নিশ্চয়ই তুষ্ট আছেন। আবার গিয়ে তোমার বাড়ি আমাকে যেতেই হবে। তোমার দেবতাটিকে আমার দেখার খুব শখ। মলি আবার গল্প শুনে তোমার কেমন লাগছে? এতদিন পর আমি তোমার মলে আবার সমাচার এনে দিলাম। তুমি হয়তো তার কথা কত জানতে চেয়েছো কে জানে। এবার আমাকে বর দাও, যেন মরে গিয়ে তোমার সব ঋণ শোধ করে দিই। ইলিয়াস খান তার হাত সরিয়ে নিলেন। এটাই তার উষ্মা প্রকাশের লক্ষণ। মলি আবার স্বামী, ছেলে মেয়ে, সংসারের সব খবরই তাকে দিলাম। নীরবে সব শুনে তার কাগজ পড়া শেষ করলেন। আমার ছেলের মেডিকেল কলেজের পড়া শেষ, এখন ইন্টার্নশিপ করছে। মেয়ে আমার ইংরেজিতে অনার্স করে এখন, শেষ বর্ষ শেষের অপেক্ষায়। তারা যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ আমার পাশে। আগের মতো আমি আর তাদের পড়ার জন্য তাড়া করে ফিরি না। ওরা আমার কাছে থাকলে ভালোই লাগে। আগে তাদেরকে আমি গল্প শোনাতাম, এখন ওরাই আমাকে গল্প শোনায়। ওদের সারাদিনের অভিজ্ঞতার কথা আমাকে শুনতেই হবে। কিন্তু ওরা তো জানে না এত উচ্ছ্বাসের গল্প শোনার নটে গাছটির পাতা ঝরতে শুরু করেছে। দিন দিন আমার দুর্বলতা বাড়তে লাগলো। আর বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না। ওরা পিড়াপিড়ি করে বসে থাকার জন্য বলে, বলে এত শুয়ে থাকলে শরীর দুর্বল হয়ে যাবে। মনে মনে বলি, দুর্বল হয়েছি বলেই তো শুয়ে থাকি। বাসায় আয়া, খানসামা আরও অনেকেই আছে। তারা সময় পেলেই আমার কাছে এসে বসে থাকে, শুনতে চাই আমার আরোগ্য লাভের সম্ভাবনার কথা। আমি শোনাতে চাই যে আমিও সুস্থ হয়ে উঠব। কিন্তু ওদের চোখে আমি হতাশার ছাপ স্পষ্টই দেখতে পাই। আমার মায়া মমতার শিকড় চারিদিকে বিস্তৃত। আমার একটু এদিক ওদিক হলেই টান পড়ে, কিন্তু মূল শিকড়টি যেন কোনো মাটির আশ্রয় পায়নি, তাই অকালেই উৎপাটিত হলো।